স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। একজন আরেকজনের দিকে তাকায়। এতক্ষণ ধরেই তারা এত কাঁচুমাচু করছিল যে তাদের দেখলেই যে কেউ বলে দেবে তারা কিছু বলতে চায়, কিন্তু পেটের কথা মুখে আনতে পারছে না। সাকিব শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাই, আপনি কাল রাইতে 2 নাগিনরে পরপারে পাঠাইলেন, আজকে আবার ফুল দিয়া সমবেদনা জানাইতেছেন? কিছুই তো মাথায় ঢোকে না আমার। সাকিবের কথা শুনে তামিম নিজের চশমা খোলে এবং আবারও ফু দিয়ে পড়ে ফেলে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুরে মাটির নিচে পাঠায়া উপরে ফুল দিয়া ঢাকো। পঞ্চপাণ্ডব সিটি বাজিয়ে ওঠে খুব জোরে। তারা ঠিক এই জিনিসটার জন্যই অপেক্ষা করছিল। ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিম সরকারের কামব্যাক। দ্য অরা ইজ ব্যাক। পঞ্চপাণ্ডব যে যার মতো সিটি বাজিয়ে ওঠে। তামিম নিজের মোছে তাও দিতে দিতে বলে, আমার কলেজায় হাত দিছিল, ওর কলেজা যে কুত্তা দিয়ে খাওয়াই নাই, এটাই অনেক। এই জন্য আপনি তামিম সরকার ভাই, যারে বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নাই। সাকিবের সাথে সকলে ঠিক ঠিক বলে ওঠে আর তার কথার সাথে একমত জানায়। তামিম সরকারকে বোঝা আসলেই কারো পক্ষে সম্ভব নয়। তার মাথায় কী চলে কেউ বলতে পারবে না। এই জন্য মাস্টার মাইন্ড হিসেবেও বেশ সুনাম আছে তামিম সরকারের। বউয়ের জন্য জান দিতে যেমন পারি, বউয়ের জানও নিয়ে নিতে পারি। নিজের হাতের ব্রেসলেটটি ওপরে ওঠাতে ওঠাতে কথাটি বলে তামিম। আমার বউয়ের দিকে হাত দেয়া আর মৃত্যুকে ইনভাইট করা দুইটাই সেম। তামিম খুব শক্তভাবে কথাটি বলে ওঠে। তামিমের এই কথার অর্থ পঞ্চপাণ্ডব গতকাল রাতে ঠিকমতো টের পেয়েছিল। গতকাল রাতে তামিম শোভার কপালে আদরে পরশ ছুঁয়ে উঠে দাঁড়ায়। ড্রয়ার থেকে 5টি গুলি নিয়ে লোড করে। আজকে এমপি তামিম নয়, বরং স্বামী তামিম সরকার খেপে গেছে। আজকে আর কারো রেহাই নেই। তামিম দরজার কাছে গিয়ে আবারও পেছনে ফিরে তাকায়। সুভা গভীর ঘুমে আচ্ছন্ন। অবশ্য সুভার ঘুম এমনিতেও এত সহজে ভাঙবে না। তামিম সুভাকে কোলে নিয়ে আসলো, তারপরও যখন ভাঙেনি তার মানে পরবর্তীতেও ভাঙবে না। তামিম বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি সেটা তো মনিকা আর ছন্দাই ভালো বলতে পারবে। অবশ্য বলানোর দায়িত্বটা তামিম নিজের কাঁধে নিয়েছে। তামিম কিছু একটা ভেবে আবারও সুভার কাছে চলে আসে আর তার পায়ের নিচে বসে। তামিম সুভার পা দুটো শক্ত করে ধরে নিজের কপাল বরাবর রাখে। তোর চোখের প্রতিটি পানির হিসাব আমি নিব বউ, তুই শুধু আমার হয়ে থাক। তামিম সুভার পায়ের পাতায় চুমু দেয় আর বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে। তামিম চোয়াল শক্ত করে নিচে নামতে থাকে। মুখে কোনো কথা নেই। তামিমকে চুপচাপ নিচে নামতে দেখে উপস্থিত সকলে একটু ঘাবড়ে যায়। হয়তো তামিম এখনই এক এক করে সকলের গেম বাজাবে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তামিম চুপচাপ বেরিয়ে পড়ে। তানভীর সরকারও ঠিক বুঝতে পারে না তামিমের মনের অনুভূতি। সুভার সাথে এত কিছু হয়ে গেল আর তামিম কাউকে কিছু বলল না। বিষয়টি কেমন যেন অষ্টম আশ্চর্যের মতো। তামিমকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে তন্নি বেগম বুঝতে পারে তামিমের মন ঠিক নেই, আর পাগল বউ নিয়ে হয়তো সে খুবই হতাশ। দেখেছেন ভাইজান, তামিম কিভাবে চুপচাপ বেরিয়ে গেল? ওর মুখ দেখেছেন? তানভীর সরকার তন্নি বেগমকে কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। মনিকা আর ছন্দাও খুব খুশি হয়। তাদের প্ল্যান সাকসেসফুল। তারাও তন্নি বেগমের সাথে তালে তাল মেলাতে থাকে। সুভা ভাবি আমাদের মারবে বুঝতে পারিনি মা। ওই মেয়ের তো মাথা খারাপ। আল্লাহই জানে পালিয়ে গিয়ে কত কি করেছে, কত জনের সাথে রাত। পুরো কথাটি শেষ করার আগেই তন্নি বেগমের গাল বরাবর খুব জোরে চড় পড়ে। হঠাৎ চড় পড়ায় বেশ থমথমে পরিবেশ সৃষ্টি হয় হলরুমে। আয়শা তুই? হ্যাঁ, আমি আয়েশা সরকার, তোর চাচাতো ভাইয়ের একমাত্র বউ। গালে হাত দিয়ে থতমত খেয়ে যায় তন্নি বেগম। শেষে কিনা আয়েশা বেগম তার গালে হাত দিল। একটা রাস্তার মেয়ের। চুপ! থাপ্পড় খেয়ে নিজের থোবরার নকশার পরিবর্তন না করতে চাইলে বিসমিল্লা বলে বের হয় আমার বাড়ি থেকে। তুই আমাকে বের হতে বললি? কানে কি কম শুনতে পাস? তোরেই বলছি, যা বের হ। ভাইজান দেখেছেন? তোর ভাই কি দেখবো রে? আমি কি ভয় পাই তাকে? ভুলে যাস না আমি আয়েশা সরকার, তোর ভাইয়ের মতো কুখ্যাত লোককে সোজা করে ছাড়ছি। আর তুই কোন ক্ষেতের মূলা?
বেশি তেড়িমেড়ি করবি তো মা মায়া দুইটারে ধরে চুল কাইটটা পুরো আরশিনগরে ঘোরাবো। আয়েশা সরকারের কথা শুনে রাগে ফুলতে থাকে তন্নি বেগম। তিনি খুব ভালো মতোই জানেন আয়েশা সরকার কী জিনিস। তার যুবতী বয়সে সে ছিল এক নম্বরের দরজাল মেয়ে। বয়স বাড়লেও তেজ ঠিক এক মতোই আছে। আয়শা, কর্তা, মহিলাগো বিষয় আপনি এর মধ্যে না পড়লে খুশি হব। আর যদি পারেন আমি বাড়ি থেকে এখনই বের হয়ে যাব। এখনও তো বুড়ো পড়েন নাই, আরেকটা বিয়ে করে নিয়েন। আয়েশা সরকারের কাট কাট কথা শুনে সকলে বুঝে যায় তার উপর দিয়ে কথার মতো সাহস কারণেই। তানভীর সরকার এসে আয়েশা সরকারের হাত ধরে আর ভালো মতো দেখতে থাকে। তনি বেগমের ধারণা করে এই বুঝি আয়েশার গাল বরাবর পড়ল। আয়ুব, জি কর্তা। এই বরফ নিয়ে আমার আয়শার হাত লাল হয়ে গেছে। তানভীর সরকার আয়েশা সরকারকে নিয়ে সোফাতে বসায় আর হাতে বরফ ডলতে থাকে। কি দরকার গিন্নি এত নরম হাতে গরম কাজ করার? কতটা লাল হয়ে গেছে দেখেছেন? বুড়ো বয়সের রস কমলো না আপনার কর্তা। আপনাকে দেখলে ফুল জোসে থাকি গিন্নি। আল্লাহর এক অপরূপ সৃষ্টি আপনি। তানভীর সরকার আর আয়েশা সরকারের এত মাখো মাখো প্রেম দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তন্নি বেগম। যেমনটা যুবতী বয়সে হতেন তিনি। মেয়ের হাত ধরে হনহনিয়ে বেরিয়ে পড়ে। এখানে তার ডাল গলবে না। বাইরে বেরিয়ে মনিকার ছন্দা এক গাড়িতে ওঠে আর তন্নি বেগম আরেক গাড়িতে। গন্তব্য তাদের আলাদা। তন্নি বেগম সোজা তার বাড়িতে যায় আর মনিকা এবং ছন্দা ক্লাবে যাওয়ার জন্য বলে ড্রাইভারকে। আরে কোন রাস্তা ড্রাইভার? তোকে পরপারে পাঠানোর রাস্তা, কাল নাগিনীরা। বোমা সাকিবের কথা শুনে মনিকার ছন্দার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। সাকিব ভাই আপনি? কোন জন্মের ভাই তোর আমি? শালি আমার আম্মার গায়ে হাত। চল ভাই তোগুলোকে প্রাইভেট মিটিং করব। সাকিব খুব জোরে গাড়ি নিয়ে যায় তামিমের রঙ্গমঞ্চের দিকে। মনিকার ছন্দা হাত ধরে খুবই আকুতি মিনতি করে, কিন্তু কোনো লাভ হয় না। সাকিব নিজের মতো করে গাড়ি চালাতেই থাকে। প্রায় 23 মিনিট পর গাড়ি তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। মনিকার ছন্দা গাড়িতেই জড়ো হয়ে বসে থাকে। সাকিব কালামানিককে ফোন দিয়ে আসতে বলে, কারণ মাথা গরম হয়ে গেলে এখনই সাকিব বোম দিয়ে উড়িয়ে দেবে। কিন্তু তামিম তো এত সহজে মৃত্যু তাদের দিবে না। মানিক এসেই গাড়ির দরজা খুলে দাঁড়ায়। আহো কাল নাগিনীরা আহো, তোমাকে আব্বা ভেতরে অপেক্ষা করতেছে, তোমাকে চাঁদের দেশে পাঠাইব। মনিকা আর ছন্দা হাত জোর করে মাপ চাইতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কারণ তামিম মাফ না করলে আর কারো স্বার্থ নেই তাদের মাফ করার। কালামানিক মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় রঙ্গমঞ্চের ভেতরে, আর সাকিব ছন্দার হাত ধরে। রঙ্গমঞ্চের ঠিক মাঝ বরাবর একটা বিশাল ড্রাম রাখা, তাতে গরম চা রাখা আছে। 2 জন মানুষের সাইজের ড্রাম, আর চাগুলো এতটাই গরম যে হাত দিলেই ঝলসে পড়বে। অবশ্য শুধু যে চা রাখা ড্রাম ভর্তি সেটাও নয়, তাতে অ্যাসিডও মিক্স করা হয়েছে। পানির গরমে পুরো রুমটি ঝালালো গরম হয়ে গেছে। পাশেই চেয়ার নিয়ে তামিম বসা। সাকিব আর মানিক তাদের দুজনকে এনে সোজা তামিমের পায়ের নিচে ফেলে দেয়। তামিম উঠে দাঁড়ায়, তার পঞ্চপাণ্ডবও তামিমের পেছনে দাঁড়িয়ে পড়ে। তামিম ভাই? ছন্দা খুব বিনয়ের সাথে ডাকে তামিমকে। তামিম ভ্রুকুচকে তাকায় ছন্দার দিকে। তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। ভাইয়ের হাতে বোনের মৃত্যু, বিষয়টা আসলেই কষ্টের। তামিমের কথা শুনে ভয় থরথর করে কাঁপতে থাকে ছন্দা। তো বল তোদের পরিকল্পনা একটু শুনি। ভাইয়া? জলদি বল। খুব জোরে ধমকি ওঠে তামিম। সুভা ভাবিকে পুরোপুরি পাগল বানাবো। আর ওর মুখে গিয়ে দিয়েছিলি সুইসাইডাল অ্যাডামস ড্রাগ। তামিম খুব শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে তাদের দিকে। সুভা যেন নিজেই নিজের জীবন নিয়ে নেয়, সেটার জন্য তাকে এমন পদার্থ চকলেটের সাথে মিশে খাওয়ালো। তামিমের নীরবতা বলে দিচ্ছে কিছু একটা হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। কথায় আছে না, ঝড় আসার আগে পরিবেশ কেমন ঠান্ডা নীরব হয়ে যায়, ঠিক তেমনই। তামিম নিজের ঘাড়ের রগ বাঁকিয়ে সোজা করে চোখের চশমা পরে ফেলে। মাহির ভাই যা বাঁধি দে।
মাহির তামিমের হাতে চাপাতি দিয়ে দেয় আর পেছনে দাঁড়িয়ে পড়ে। তামিম সরকার কখনো মহিলাদের গায়ে হাত তোলে না, কিন্তু কোনো মহিলার হাত যদি আমার ব্যক্তিগত মহিলার গায়ে উঠে তারাও ছাড়ে না। তামিম ইশারা করে তার পঞ্চপাণ্ডবদের। তামিমের ইশারা অনুযায়ী পঞ্চপাণ্ডব তাদের দুইজনে হাত শক্ত করে ধরে মাটিতে। তামিম চাপাতি নিয়ে মনিকার সামনে দাঁড়ায়। কোন হাত দিয়ে আমার বউয়ের গালে মারছিলি? ভাই ডান হাত ছিল। মাহির মনিকার ডান হাত ধরে ইশারা করে। তামিম মনিকার ডান হাত বরাবর দাঁড়ায়। ভাবতেছি তোর হাতের চামড়া দিয়ে আমার বউয়ের জন্য জুতা বানাবো, বেশ ভালোই চামড়া লাগবে আমার। তামিমের কথা শুনে মনিকার প্রাণ যায় যায় অবস্থা। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার যে এতটা ভয়ঙ্কর সেটা জানা ছিল না। শেষে কিনা নিজের বউয়ের গায়ে হাত তোলার অপরাধে চামড়া কেটে জুতো বানাবে। তা মনিকা কিছু বলতে যাবে তার আগেই তামিম মনিকার হাত বরাবর কোপ বসায়। প্রায় 4-5 টুকরো করে মনিকার হাত। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে মনিকা, কিন্তু তাতেও বিন্দুমাত্র মায়া হয় না তামিমের। মনিকার এমন করুণ দৃশ্য দেখে ছন্দা ভয়ে আরও জোরে জোরে কেঁদে ওঠে। তামিম ছন্দার সামনে গিয়ে দাঁড়ায় আর তার হাতের আঙুলগুলো কেটে ফেলে। ছন্দাও ছটফট করতে থাকে। ইতিহাস সাক্ষী আছে, যতবার কোনো স্বামী খেপেছে ততবার কুরুক্ষেত্র হয়ে গেছে। আমার বউয়ের গায়ে হাত, হাত গাইটা আমি কুত্তা দিয়ে খাওয়াবো। তামিম খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। মানিক। জি ভাই। চুবা। তামিমের নির্দেশ মতো মানিক ছন্দা আর মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় ড্রামের কাছে। রফিক আর মাহির মানিকের সাথে মিলে তাদের দুজনকে ফুটন্ত গরম চায়ের তাদের ফেলে দেয়। পুরোপুরি ঝলসে যায় তাদের শরীর। তামিম খুব শান্তভাবে তাকিয়ে থাকে সেই দিকে, যেন খুব তৃপ্তি পেল সে। আমার বউয়ের হাতে চা ফুটছিল, ওকে গরম চায় না ডুবিয়ে মারলে স্বামী হিসেবে আমি ব্যর্থ হতাম। তামিম চশমা খুলে ফু দিয়ে আবারও পড়ে ফেলে। সাকিব। এখনই ওরাইতাছি ভাই। মাহির। এখন সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম সুন্দর মতো রঙ্গমঞ্চখানা থেকে বেরিয়ে যায় আর বাকিরা নিজেদের কাজে লেগে পড়ে। সম্পূর্ণ বিষয়টি এমনভাবে সাজানো হয় যেন দেখে মনে হয় তেলের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুটো গাড়ি একদম শেষ। সিসিটিভি ফুটেজও ফেক বানানো হয়। তামিম যে মাস্টার মাইন্ড এটা তার কাজ দেখলেই বোঝা যায়। পুরো দেশে যখন পানিমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বোনের মেয়ে মর্মান্তিক মৃত্যুর খবরে ছড়াছড়ি, তখন তামিম সরকার খুব সুন্দর মতো তার বউয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। রঙ্গমঞ্চখানা থেকে ফিরেই তামিম সোজা উপরে চলে যায় আর পরীকে দেখতে। তামিম রুমে এসে দেখে খুব এলোমেলোভাবে শুয়ে আছে সুভা। তামিম ডোর লক করে সোজা সুভার কাছে চলে যায়। মাত্র খুন করে আসছি, আর এই সিমে আমাকে 19-20 সংকেত দিচ্ছে। তামিম নিজের পাঞ্জাবি খুলে সাইডে রেখে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে চলে আসে। ড্রিম লাইটে সুভার মুখ আরও আকর্ষণীয় লাগছিল। তামিম এসেই সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। ঘুমের ঘোরেই সুভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তোকে আমি খুব ভালোবাসি সকাল, খুব ভালোবাসি তোকে। তামিম ঘুমন্ত সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তার হাত দুটো বিচরণ করতে থাকে সুভার সমস্ত শরীরে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে অবচেতন সুভার উপরে নিজের অধিকার বোধ ফলাতে থাকে। এক পর্যায়ে সুভারও ঘুম আলগা হয়ে আসে। তামিম, I need you. I desperately need you. ঘুমন্ত বউকেও রেহাই দিলেন না? আপনাকে রেহাই দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। খুবই আবেগময় ভঙ্গিতে কথাটি বলল তামিম। তার চোখ ছিল একরাশ মুগ্ধতা, সুভাকে দেখার মুগ্ধতা। তামিমের কথায় তার তীব্র বাসনা ফুটে উঠেছে। সুভা তামিমের কথার ভার শুনে তামিমের মনের দুষ্ট চিন্তা সম্পর্কে ধারণা করতে পারে। তামিম না নিজে ঘুমায় আর না সুভাকে ঘুমাতে দেয়। দিনের বেলা তামিম সুভাকে জোর করে ঘুম পাড়ায় আর সারা রাত বিরক্ত করে। সুভার কোনো বাহানায় কাজে দেয় না তামিমকে আটকানোর জন্য। তামিমের 19-20 লজিকের কাছে সুভার সমস্ত লজিক হার মানে। সত্যি করে বলুন তো, আপনার চরিত্রে কি কোনো সমস্যা আছে? তা তো একটু আছে ম্যাডাম, না হলে আপনাকে দেখলেই আমি চরিত্রহীন হয়ে যাই কেন? তামিম যখন সুভার খুব কাছে আসতে চায়, সুভা তামিমকে দূরে সরাতে থাকে আর তামিমও জোর করতে থাকে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। সুভার এমন ফিল্মি ডায়লগ শুনে তামিম হাসতে থাকে, সাথে সুভাও। মন লাগতো না। তামিম শক্ত করে সুভার হাত চেপে ধরে এক হাতে, আর এক হাতে সুভার ওড়না মাটিতে ফেলে দিয়ে মুখ গুজে দেয় সুভার উন্মুক্ত গলায়, পরম আদরে ভাসাতে থাকে সুভাকে। সুভাও তামিমের তালে তাল মেলাতে থাকে। আজকে সেও তামিমের সাথে ভেসে যেতে চায় ভালোবাসার সাগরে। সুভাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মুডে চলে আসে। এমনিতেই তামিম সারাক্ষণ 19-20 করার ধান্দায় থাকে, তার উপর সুভা তার সাথে তালে তাল মিলাচ্ছে। এই যে মেঘনা চাইতেই জল। তামিম আরও মত্ত হতে থাকে সুভার মাঝে। গভীর রাতে সুভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়েই শুয়ে থাকে। তামিম সুভার হাত বরাবর বারবার দেখছিল আর রাগে ফেটে পড়ছিল। তার বারবার মনে হচ্ছিল কালনাগিনী দুটোর হাত আরও কয়েক টুকরো করা উচিত ছিল, আর অ্যাসিডের সাথে আরও কিছু বিষাক্ত পদার্থ মেশানো উচিত ছিল। শোভা বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করে তামিমের এই অদ্ভুত আচরণ। রাগে তামিমের চোয়াল যে শক্ত হয়ে আছে সেটা তার মুখ দেখলে বোঝা যাচ্ছে। তামিম, জি পরি। আপনি আমাকে দেখে কি দেখে পছন্দ করেছিলেন? সুভার হঠাৎ এমন কথায় তামিমের ধ্যান পুরোপুরি সুভার দিকে চলে আসে। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে তাকে আরও শক্ত করে ধরে মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। তোমাকে দেখার পর আমার বাঁচতে মন চাইছে, তোমার সাথে সারা জীবন থাকার ইচ্ছা যাচ্ছে। আমি কখনোই তোমাকে নিজের প্রেমিকা হিসেবে দেখিনি। সকাল শোভা খুব মনোযোগ সহকারে তামিমের কথা শুনতে থাকে, চোখের পাতাও যেন নড়ছে না তার। আমি প্রথম দিন থেকেই তোমাকে বউয়ের নজরে দেখছি, আমার বউ, তামিম সরকারের বউ। আই লাভ ইউ তামিম। তামিম কোনো উত্তর না দিয়ে শোভার ঠোঁটে কিস করে দেয়। শোভাও হেসে ফেলে। শোভা তামিমের গলা খুব শক্ত করে ধরে। আজকে সারাদিন কোথায় ছিলেন? বাসায় যে লেট করে আসলেন। তোমার জন্য স্পেশাল জুতা বানাইতে দিছি। জুতো? হ্যাঁ, স্পেশাল চামড়া দিয়ে, খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না চামড়া। আচ্ছা, কিসের চামড়া? কালনাগিনী। কি? তোমার কোনো আইডিয়া নেই কি কি করতে পারি আমি তোমার জন্য। আচ্ছা, তা শুনি কি কি করতে পারবেন আমার জন্য আপনি? আপনি চাঁদ থেকে আসতে আসতে আমি আরেক বেড়ার সাথে ভাগ্যা যাবো গা। সুভার বাচ্চা? জি, জাতির জামাই। জাতির জামাই কে? কেন, আপনি? সবাই তো আপনাকে জাতির জামাই হিসেবেই দেখে। তাই না? আর তুই? শয়তান হিসেবে দেখি। কি? হ্যাঁ। তামিম এবং সুভা মেতে ওঠে খুনসুটিতে, খানিকটা ছোট ছেলেমেয়ের মতো। কিন্তু তামিম সরকার যে তার বউয়ের গায়ে হাত দেওয়ার জন্য অপরাধের চামড়া দিয়ে জুতো তৈরি করে তার বউকে গিফট করবে, এটা কল্পনাতেও কেউ ভাবতেই পারেনি। একেই হয়তো বলে মাস্টার মাইন্ড। বর্তমান তামিম ফুলের বুকে নিয়ে তার ফুপির বাড়িতে রওনা দেয়। পথে যাওয়ার সময় সুভার টেক্সট আসে তামিমের ফোনে। ঝড় এসে কারেন্ট নিয়ে যায়, তামিম এসে সুভাকে নিয়ে যেতে পারে না? তামিম সুভার টেক্সট দেখে খুব কষ্ট করে হাসি থামায়। কাছে থাকলে পাত্তা দাও না, দূরে গেলে পীড়িত কমে না, শালার জিন্দেগি। সুভার তামিমের টেক্সট দেখে হাসিতে গড়াগড়ি খায়। তারপর আবারও আরেকটা টেক্সট পাঠায়। বলেন তো 7 তলা বিল্ডিং? তামিম সুভার টেক্সটের আগামাথা বোঝে না, সে কেন এটা বলবে, কিন্তু বউ বলেছে, বলতে তো হবে। তাই তামিম রিপ্লাই দেয়, 7 তলা বিল্ডিং। কুত্তা আপনার ডার্লিং। শালার জিন্দেগি। সুভা অনেকগুলো হাসির ইমোজি পাঠিয়ে দেয়। আর তামিম রাগের। যেখানে মরা বাড়িতে সকলে দুঃখ ভরা মন নিয়ে যায়, সেখানে তামিম তার বউয়ের সাথে ফ্লার্ট করতে করতে যাচ্ছে। অবশ্য মৃত ব্যক্তিদের তো তামিম নিজেই পরপারে পাঠিয়েছে, এতে তার কষ্ট কিসের? এক এক করে তামিমের সকল গাড়িগুলো তার ফুপির বাড়ির সামনে দাঁড়ায়। তামিম আর তার পঞ্চপাণ্ডব ভেতরে যেতে থাকে। তানভীর সরকার এবং আয়েশা সরকার আগে থেকেই সেখানে ছিল, কিন্তু সুভাকে সাথে নেয়নি তারা। সুভার জন্য এমন পরিবেশে আসা উচিত নয়, তাই তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতেই থাকতে বলে। আর তামিমও সুভাকে বলে যায় বাইরে না যেতে। সুভা এখন প্রায় সব কিছু যেহেতু ভুলে যাচ্ছে, তার বাড়ি থেকে বের হওয়া ঠিক না। তামিম সোজা তার ফুপির সামনে গিয়ে দাঁড়ায়। তামিম দাঁড়াতেই তন্নি বেগম ছুটে এসে তামিমকে ধরে।
ওরে তামিম রে, এ কি হয়ে গেল রে, আমার মেয়েটা যে আর নাই রে। তনি বেগমের মাথায় হাত বোলাতে বোলাতে তামিম বলে, চিন্তা করবেন না ফুপি, আল্লাহ বোনকে জান্নাতবাসী করুক। তামিম তার ফুপ্পিকে সুন্দর মতো সান্ত্বনা দিতে থাকে। তামিমের এত নিখুঁত অভিনয় দেখে তানভীর সরকার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এইসবের পেছনে যে তামিমই আছে এটা তানভীর সরকার খুব ভালো মতনই জানে। তাছাড়া তানভীর সরকার তার যুবক বয়সে আয়েশা সরকারের জন্য যা যা করেছিল তামিমও সুভার জন্য ঠিক সেগুলোই করছে। শত্রুকে পরপারে পাঠিয়ে তাদের মৃত্যুর মহফিলে ফুল নিয়ে হাজির হয়ে সান্ত্বনা দেওয়াটাকেও তামিমের থেকেই শিখুক। একদম পাক্কা প্লেয়ার তামিম। তামিম তার চোখ তানভীর সরকারের দিকে দেয়। তার মুখের অস্বাভাবিক হাসি বলে দিচ্ছে এইসব করে সে বিন্দুমাত্র অনুশোচনা করছে না। তানভীর সরকারও চোখ দিয়ে আশ্বস্ত করে সব ঠিক আছে। তামিম একটা ক্রিমিনালি হাসি দিয়ে আবারও বেরিয়ে পড়ে, সাথে আয়েশা সরকারকেও নেয়। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তামিমের দৃষ্টি খুবই কড়া। তামিম আরও ভয়ানক শাস্তি দিতে চেয়েছিল সুভার দোষীদের, কিন্তু হলো না। একজন আমার হাত ধরছিল ভার্সিটির মাঠে, তোর বাপ তার হাত কাইটা আমার বাড়ির সামনে রাখছিল গিফট হিসেবে। আয়েশা সরকারের কথা শুনে তামিম তার দিকে তাকায়। আয়েশা সরকার হাত মেলে তামিমকে নিজের কাছে ডাকে, যেমনটা ছোটবেলায় ডাকতো। তামিম জড়িয়ে ধরে তার আম্মাজানকে। আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে, বাপ তুই আমার কলিজার টুকরা, আর তোর কলিজাও আমার কলিজার টুকরা। চিন্তা করিস না, মায়ের কাছে সন্তান কখনো খুনি হয় না। আম্মা যান, তার আমি খুব ভালোবাসি। এত ছোট বয়স থেকে মেয়েটা শুধু হারিয়ে এসেছে। প্রথমে বাপ, তারপর মা, এখন ভাই, তার উপরে আমি তো আছি। নিজের হাতে তারা 45টা থাপ্পড় দিয়েছিলাম। আম্মা কত কষ্ট পাইছে সে, আগুনে হাঁটাইছিলাম, আল্লাহ জানে কতটা কষ্ট পাইছিল। আম্মা আমি এত অমানুষ কিভাবে হইলাম? আয়েশা সরকার চোখ বন্ধ করে ফেলে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জানেন আম্মা, যখন তার শরীরে 9টা ইঞ্জেকশনের দাগ দেখি, ভেতরটা ভয়ে শেষ হয়ে গিয়েছিল। ভোর রাতে হসপিটালে নিয়ে যায় আর দোয়া করতে থাকে আমার অবর্তমানে তার সাথে যেন খারাপ কিছু না হয়ে থাকে। কিন্তু মন শক্ত করে রাখি, সে ততটাই পবিত্র যতটা আগে ছিল। আমার কাছে সে সবসময় পবিত্র। সুভা মা কিছু বলেছে তার সাথে কি হয়েছিল? না আম্মা, আমি জানতে চাইও না। সে নিজ থেকে না বলা অবধি আমি জানতে চাইবো না। বাপ, আমরা মেয়েরা যদি পাশে স্বামীকে পাই, পুরো দুনিয়া উল্টে গেলেও আমাদের কিছু যায় আসে না। আজ থেকে 11 বছর আগের কথা, 27শে জানুয়ারি 2014। আয়েশা সরকারের জন্য একটি কালো অধ্যায়ের সূচনা। শুনতে শুধু একটা তারিখ বা বছর মনে হলেও এই তারিখটাই ছিল আয়েশা সরকারের সর্বনাশের তারিখ। তিনি একাধারে হারিয়েছিলেন নিজের ছোট ছেলে তাসনিক সরকারকে এবং বড় ছেলে তামিম সরকারের সুন্দর ভবিষ্যৎ। সে 11 বছর আগে তিনি নিজের 17 বছরের ছেলেকে খুনির খাতায় নাম লেখাতে দেখেন। ছোট ছেলেকে কাফনের কাপড়ে দেখেন, তাও হাফ লাশ, পুরো শরীর পাওয়া যায়নি। স্বামীকে মৃত্যুর সাথে লড়তে দেখেন। আর সব থেকে ভয়াবহ যেটা ছিল, একটুর জন্য নিজের সম্মান হারাতে বসেও হারাননি। সব হারিয়ে আয়েশা সরকার যখন ছিল নিঃস্ব, তখন তিনি সব থেকে মূল্যবান জিনিস যেটা হারিয়েছিলেন সেটা ছিল নিজের জন্মদাতা পিতা। এখনও আয়েশা সরকারের গা শিউরে ওঠে। আয়েশা সরকার এখনও সেই দিনটার কথা ভুলতে পারেননি, যেদিন তার 17 বছরের তামিম থানায় অত্যাচারের শিকার হয়েছিল। তামিমের একটা কথাই বারবার আয়েশা সরকারের কানে ভাসে। আম্মা তারা আমাকে পানি খাইতে দেয় নাই। সেদিন আয়েশা সরকারের বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। 18 বছরের নিচে সকলে তো কিশোর, তাদের তো মারার অধিকার পুলিশের নেই, কিশোর আদালতে বিচার হওয়া ছাড়া। কিন্তু তামিম মার খেয়েছিল নির্মমভাবে, তার নখ উপড়ে ফেলা হয়েছিল, কারেন্টের শক, আরও কত কি। তারপর থেকে শান্ত স্বভাবের তামিম হয়ে যায় অশান্ত খুনি, যাকে দেখলে সকলে ভয় পায়। সেই দিন থেকে এই অবধি তামিম তার মায়ের কোলে মাথা রাখেনি, কিন্তু আজকে রাখলো। তামিম আজকে তার মায়ের কোলে মাথা রাখলো। সারা রাস্তা তামিম আয়েশা সরকারের কোলে মাথা দিয়ে অর্ধশোয়া হয়ে থাকে, আর আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে। আয়েশা সরকারের চোখ দিয়ে টলমলিয়ে পানি পড়তে থাকে, এক ফোঁটা তামিমের কপালেও। তামিম বুঝতে পারে তার মায়ের অনুভূতি। তামিম কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। বাপ, জি আম্মা। কত বছর পর আমার কোলে মাথা রাখলি? 11 বছর 22 দিন।
13 ঘন্টা 37 মিনিট পর আম্মা। আয়শা সরকার চোখ বন্ধ করে ফেলে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম আয়েশার মুখ বরাবর তাকায় আর হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। আম্মা, আপনার চোখে পানি বড্ড বেমানান। এটা সুখের পানি বাপ, তুই বুঝবি না। জানি আম্মা। এতদিন মায়ের থেকে দূরে থেকে কি পেলি তামিম? দূরে কই, কাছেই তো ছিলাম আম্মা। কই বাপ, তুই তো ছিলি না। তামিম উঠে আয়েশা সরকারের চোখের পানি মুছে দেয়। আম্মা, আমি প্রতিটা মিনিট গুনে রাখছি আপনার থেকে দূরে থাকার। যখনই আপনার কাছে যাইতে চাইতাম তখনই। ভুলে যা তামিম, সেদিনের কথা ভুলে যা। সম্ভব না আম্মা। আয়েশা সরকার ছলো ছলো নয়নে তার ছেলের দিকে তাকিয়ে থাকে। তার ছোট ছেলেটা কবে এত বড় হলো, এখন সে মায়ের কষ্ট বোঝে। তামিম তানভীর সরকারের সাথে যতটা মিশে থাকতো ঠিক ততটাই দূরে থাকতো আয়েশা সরকারের থেকে। খুব বেশি একটা মিলমিশ ছিল না তাদের। আয়েশা সরকার ছেলে বলতে ছিলেন অজ্ঞান। সব সময় ছেলের আশেপাশে থাকলেও কোথাও না কোথাও খালি লাগতো তার কোল ফাঁকা লাগতো সব সময়। কিন্তু আজকে সুভার জন্য তার ছেলে আবারও তার কোলে মাথা রাখলো। তুই ঠিক আছিস বাপ? তামিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্লাসের দিকে তাকায়। ভালোবাসা হচ্ছে ক্যান্সারের মতো আম্মা, আমি ছাড়তে চাইলেও সে আমারে ছাড়বো না। আয়েশা সরকার বুঝতে পারে ছেলের মনের কথা। শোভার অসুস্থতা, তার শরীরে ইনজেকশন, এসবের সঠিক উত্তর তামিম যতদিন না পাচ্ছে ততদিন শান্তি পাবে না সে। আর না শোভাকে সরাসরি কিছু বলতে পারছে। একটা দ্বিধার মধ্যে পড়ে আছে তামিম। কতটা ভালোবাসিস সুভাকে? যতটা বাসলে 24 ঘন্টাও কম লাগে। আয়েশা সরকার তামিমের দিকে খুব অবাক চোখে তাকায়। এটা কি সেই তামিম যে কথায় কথায় গলা কাটতে বের হতো, যার রাগ ছিল পর্বত চূড়ার মতো উঁচু, না ছিল আবেগ, না ছিল কোনো ভালোবাসা? সেই তামিম সরকারও আজকে একটা মেয়ের জন্য এত উন্মাদ হয়ে গেল? আয়েশা সরকার চোখ বন্ধ করে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানায় অবশেষে তার ছেলে মানুষের কাতারে নাম লেখালো। সে যে আবেগী হলো। তামিম, যদি কখনো শুনিস সুভার সাথে খারাপ কিছু হয়েছে, তুই কি ওকে ছেড়ে দিবি? তামিম তার মায়ের দিকে তাকায় একজন নিঃস্ব মানুষের মতো। তামিম সরকার বউ ছাড়ার লোক না আম্মা। আয়েশা তামিমের হাত শক্ত করে ধরে চোখ দিয়ে আশ্বস্ত করে তামিম একদম ঠিক পথে আছে। সুভা আমার কাছে ঠিক ততটাই পবিত্র যতটা বৃষ্টির পানি হয়। কারা আপনারা? এভাবে কেন এগোচ্ছেন? এক পা করে পিছিয়ে যেতে যেতে কথাগুলো বলতে থাকে শোভা। দেখুন প্লিজ, এগোবেন না প্লিজ। এ কি না প্লিজ, আপনি আমার হাত কেন ধরছেন তামিম? খুব জোরে জোরে চেঁচাতে থাকে শোভা, কিন্তু তার ডাক শোনার মতো কেউ নেই আশেপাশে। এই গুদাম ঘরে শোভার চিৎকার শোনার মতো কেউ নেই। তিনজন লোক খুব লালসার দৃষ্টিতে শোভার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। তাদের মুখের আকৃতি বলে দিচ্ছে কতটা লালসা তাদের মনে। শোভা ভয় আর আতঙ্কে প্রায় শেষ। কোনো মেয়েই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে না, সে যতই সাহসী হোক না কেন। শোভা মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে, কেন সে এমন বলদামি করলো, আজ নিজের বোকামির জন্য এত বড় বিপদে পড়ল সে। 23 মিনিট পর তামিমের গাড়ি ঢুকলো সরকার বাড়িতে। আয়েশা সরকার এবং তামিম সরকার একসাথে নেমে ভিতরে চলে যায়। আয়েশা সোজা কিচেনে চলে যায়, কারণ তানভীর সরকার আসলেই তাকে কফি দিতে হবে, আর তার হাতে ছাড়া সে খাবেও না। যে কোনো সময় তানভীর সরকার আসতে পারে। আয়েশা কিচেনে চলে যায় আর তামিম তার রুমে যেয়ে তামিম শোভাকে কোথাও পায় না। ওয়াশরুম, বালকানি, কোথাও নেই শোভা। তামিম নিচে চলে আসে শোভাকে খোঁজার জন্য। কিছু সার্ভেন্টদেরও বলে শোভাকে দেখলে তাকে বলে যেন তামিম এসেছে। তামিম নিচে এসে শোভাকে কোথাও পায় না। ছোট কর্তা, বলুন কাকা। সুবামা যাওয়ার সময় তার ফোনটা ফেলে গেছে নিচে। শামসের তামিমের দিকে শোভার ফোন ফেরত দিতে দিতে বলে, কোথায় গেছে সুভা? ওই যে আপনি যেতে বললেন যে। আমি বলেছি? হ্যাঁ, গাড়ি পাঠালেন যে। শামসেরের কথা শুনে তামিমের চোখ কপালে উঠে যায়। সে কখন গাড়ি পাঠালো, আর সুভাই বা গেল কার সাথে? তামিম গভীর চিন্তায় পড়ে যায়। তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিম দেরি না করে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে চলে যায় সিসিটিভি ফুটেজ চেক করার জন্য, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। তামিম দুপুরের পরের ফুটেজ চেক করে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো বড় গাড়ি এসে সরকার বাড়ির ভেতরে ঢোকে। সচরাচর আইডি কার্ড বা ভেতর থেকে কনফার্মেশন না পাওয়া অবধি কেউই সরকার বাড়িতে ঢোকে না, কিন্তু তারা খুব সহজেই ঢুকলো আর লোকেদেরও কিছু একটা বলল।
তার কিছুক্ষণ পর সুভা নিচে চলে গেল। দুজন লোক তাকে কিছু একটা বলল আর সুভা তাদের সাথে গাড়িতে চলে গেল। তামিম মেইন গেটে সিসিটিভি ফুটেজ অন করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সিসিটিভি ফুটেজে ছিল না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।